আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে ইপসিতা জামান। শেষ হাসি হেসে বাড়ি ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসা স্পেন সমর্থকরা। খেলার পুরোটা সময় ক্যাম্পাস জুড়ে নিজ দলের সমর্থনে মেতেছিলেন তারা। স্পেনের দ্বিতীয়বার শিরোপা জয়ে ঢাবির টিএসসি ও মহসিন হল মাঠে উন্মাদনায় ফেটে পড়েন শিক্ষার্থীরা। অন্যদিকে টান টান উত্তেজনার ফাইনালে বিবর্ণ মুখে বাড়ি ফেরেন মেসি ভক্তরা। কথা ছিল লেখা হবে ইতিহাস, লেখা হবে এক বিজয় উপাখ্যান। নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের 106 মিনিটে ফেরান তোরেস লেখেন সেই মহাকাব্যিক আখ্যান। মুহূর্তেই 12,000 কিলোমিটার দূরে সেই ঝড় ঢেউ তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, আর মহসিন হল মাঠে উল্লাসে মেতে ওঠেন স্প্যানিশ সমর্থকরা। আজকের ম্যাচ অসাধারণ লাগছে আমার কাছে, কারণ স্পেন অত্যন্ত ভালো খেলছে। আজকে ভাই আর্জেন্টিনা তো বলই পায় নাই, ওদের সাথে কিভাবে খেলাধুলা করবে, ওরা খেলা আরো ভালো করে শিখতে হবে, তারপরে আসতে হবে এই স্পেনের সাথে খেলতে। লামিনে ইয়ামাল তার এই 19 বয়সে প্রথম ওয়ার্ল্ড কাপে সে তার কাপ যে ডিজার্ভ করা লাকি ওয়ার্ল্ড কাপ সেটা পেয়ে গেছে। স্পেন ডিজার্ভ করে, আর্জেন্টিনার ব্যাড লাক। গোল খরার ম্যাচে পায়রা চত্বরে সেভাবে উত্তেজনায় মাতেনি আর্জেন্টাইন সমর্থকরা। স্পেনের বারবার আক্রমণে কিছুটা আতঙ্ক নিয়েই পার করেছে নির্ধারিত 90 মিনিটের খেলা। অবশ্য স্পেন সমর্থকদের বাড়তি মনোবল ছিল পুরো ম্যাচ জুড়ে, যদিও ফাইনালে স্পেনকে সমর্থন করা বড় একটি অংশই ব্রাজিল ফ্যান। আমার বন্ধু আর সব সময় ব্রাজিল করছে, এখন আর স্পেন করে। আমি আগে হইতে স্পেন করি, লামিনে ইয়ামাল আমার ভালো লাগে, এর লাগি আমি স্পেন করি। ইএমএল যে এখনো মেসির চাইতে দুগুণ খেলতে পারে, স্টার এখন আর একটা বসাইতে জানে, মেসি মনে হয় জানতো না। কিংবদন্তি খেলোয়াড় মেসির বিবর্ণ সমাপ্তি মানতে পারছেন না বড় পর্দায় খেলা দেখতে আসা ভক্তরা। নিরানন্দ মনে তাই নীরবেই বাড়ি ফিরেছেন তারা। আমাদের এনজো ফার্নান্ডেজ বল হারায় রেড কার্ড পেয়ে সে চলে গেছে, সো এটা একটা বলতে হবে যে আর্জেন্টিনার একটা মানে খারাপ ছিল। লিওনেল মেসি আশা করছে তার বাকি জীবনগুলো ভালোভাবে কাটাক। আর্জেন্টিনা এতটাই ডিফেন্স ফুটবল খেলছে যা আমরা আশা করি নাই। আর্জেন্টিনা অনেক ডিসঅ্যাপয়েন্টিং করছে, তারা দলগতভাবে যেভাবে ফাইনালে গেছে সেই অনুযায়ী তারা প্রত্যাশা অনুযায়ী খেলা খেলতে পারে না। হাজারো দর্শকের অংশগ্রহণে ঢাবিতে শেষ হলো বিশ্বকাপ দেখার আয়োজন। তাই আনন্দ আর উল্লাসে শেষ ক্ষণটি স্মরণীয় করে রাখলেন ফুটবল প্রেমীরা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। আগামী 2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। ইন্টারপোলের চাওয়া অনুযায়ী প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে দুবাই কর্তৃপক্ষের কাছে। সাবেক পুলিশ কর্মকর্তাদের দাবি, বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে ইতিবাচক অগ্রগতি হয়েছে, নেই কোনো আইনি বাধা। ফয়সাল হোসেনের রিপোর্ট। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাংলাদেশ পুলিশের 3টি গুরুত্বপূর্ণ পদে 1 দশকেরও বেশি সময় দায়িত্ব পালনকালে নানা কর্মকাণ্ডে বারবার সমালোচিত হয়েছেন বেনজির আহমেদ। বিভিন্ন আলোচিত ঘটনার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এই আইজিপি। দেশ ছেড়ে আবাস গড়েন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই গত 12 জুন তাকে গ্রেপ্তার করা হয়। সংসদে এই তথ্যটি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই প্রশ্ন, কবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজিরকে। 1 মাসের আলটিমেটাম দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা শেষ হয়েছে। ইতোমধ্যেই দুবাই পুলিশের কাছে ইন্টারপোলের চাওয়া অনুযায়ী সব নথি জমা দিয়েছে দুদক ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল। গ্রেপ্তারের পর দুবাইয়ে অর্থ আত্মসাতের একটি মামলায় কারাগারে আছেন তিনি। আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাস। পুলিশের সাবেক এই কর্মকর্তার দাবি, দুবাই সরকারের ইতিবাচক সাড়া মিলেছে। সব ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যেই বেনজিরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। ওই মামলা নিষ্পত্তি হতে হবে, তারপরে আসবে, এরকম কোনো কথা নেই। কারণ আপনারা জানেন যে দেশে সে গ্রেপ্তার হয়েছে সেটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না, এটা রাজতন্ত্র সিস্টেম। তো সুতরাং রাজতন্ত্র সিস্টেম তারা চাইলেই ফেরত পাঠিয়ে দিতে পারবে। ইউএই সরকার অর্থাৎ দুবাই সরকারেরও একটা সম্মতি আছে, তারা কিন্তু দিবে না এরকম কথা বলে নাই। তা আমার দৃঢ় বিশ্বাস আগামী 1-1.5 মাসের মধ্যেই তাকে হয়তো ফিরিয়ে আনা সম্ভব হবে।
অর্থ আত্মসাৎ, প্রতারণা, জমি দখল সহ বেনজির আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ডজনখানিক মামলা রয়েছে। দেশে ফিরলে এসব মামলারও মুখোমুখি হতে হবে সমালোচিত এই পুলিশ প্রধানকে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। শাপলা চত্বর হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা। তালিকায় আছেন আরও 41 জন। মামলার প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানান, এখন পর্যন্ত 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে। পরিচয় শনাক্ত করা গেছে 58 জনের। 21 জুলাই দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। এটাই হেফাজতের সমাবেশে হামলার প্রথম মামলা, যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের ঘটনাকে কেন্দ্র করে নতুন মাত্রা পেয়েছে তেহরান ওয়াশিংটন উত্তেজনা। ইরানের ওপর হামলার পরিধি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাল্টা হামলার শঙ্কায় বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুদ্ধবিরতির সাময়িক স্বস্তি উবে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সংঘাত যেন আরও তীব্র হচ্ছে। আর এই নতুন যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে জর্ডান। সপ্তাহের ব্যবধানে দেশটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর 4 বার হামলা চালিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের দেয়া তথ্য মতে গেল সপ্তাহে প্রথম হামলাটি হয় কিং ফয়সাল বিমান ঘাঁটির একটি আবাসিক ভবনে, যেখানে 5 জন মার্কিন সেনা আহত হন। দ্বিতীয় হামলায় পূর্ব জর্ডানের একটি ঘাঁটিতে থাকা মার্কিন ব্ল্যাক হোক হেলিকপ্টারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঠিক 48 ঘন্টা পর আজরাকে অবস্থিত মোয়াফফাফ সালতি বিমান ঘাঁটিতে ধেয়ে আসে ইরানের ক্ষেপণাস্ত্র। এরপর শুক্রবার একই ঘাঁটিতে হওয়া হামলায় প্রাণ হারান 2 মার্কিন সেনা। জর্ডানে মার্কিন সেনার মৃত্যুর ঘটনা পুরো মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে ইরানের ওপর হামলার পরিধি ব্যাপকভাবে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববারও দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে চলে মার্কিন হামলা। কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত 6টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ওয়াশিংটন। হামলা হয়েছে সাদেগান শহরে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর নগরী আব্বাসেও। ইরান বলছে যুক্তরাষ্ট্র এখন শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বিমানবন্দর, রেল স্টেশন, সেতু সহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও নিশানা করছে। যদি তারা আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করার চেষ্টা করে, তাহলে আমরাও পাল্টা জবাব দিয়ে যাব। আরো কয়েকদিন এই হামলা অব্যাহত রাখলে পূর্ণ যুদ্ধে জড়াবো আমরা। এদিকে চলমান উত্তেজনায় বিশ্বব্যাপী অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।